প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা রসায়ন দ্বিতীয় পত্র পড়তেছি। দ্বিতীয় পত্র থেকে আমরা গত ক্লাসে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ দেখছি, তারপরে জারণ বিজারণ বিক্রিয়ার কিছু গাণিতিক সমস্যার সমাধান করছি। আজ আমরা এই জারণ বিজারণ বিক্রিয়ার উপর কিভাবে উদ্দীপক আসতে পারে বা উদ্দীপক দিয়ে প্রশ্ন সেট হতে পারে এরকম একটা নমুনা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। একটু মনোযোগ সহকারে দেখবা। এভাবে করে বহু প্রশ্ন হয় বা এভাবে করে আমাদের শিখতে হবে। আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা একটু খেয়াল করো, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এটা আমাদের উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নে 4টা ধাপ থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতার দক্ষতা। তার মধ্যে জ্ঞান আর অনুধাবনটা যে কোনো জায়গা থেকে দেওয়া যায়, যে কোনো কোশ্চেনে দেওয়া যায়। আর ক এবং ঘ নম্বরে যেটা প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, সেটা আমাদের উদ্দীপকের আলোকেই সেট হবে বা উদ্দীপকের আলোকে আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আমি সেভাবে তোমাদের দিয়েছি। দেখো, পাত্র এ পাত্রে দেওয়া আছে 25 ml 0.5 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ। আর বি একটা পাত্র নিয়েছি আমরা, বি পাত্রে দিয়েছি 20 ml পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ। এই দুইটা দ্রবণ নিয়েছি। এই দুইটা দ্রবণের আলোকে একটা প্রশ্ন ক নম্বরে দেওয়া আছে দর্শক কারণ কি, এটা সরাসরি অ্যান্সার করতে হবে। জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, এটাও তোমাদের জানতে হবে, অ্যান্সার করতে হবে। গ নম্বর আছে উদ্দীপকের এ ও বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের বিক্রিয়া অম্লীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। অর্থাৎ এ পাত্র এবং বি পাত্রের দ্রবণগুলোকে আমরা মিশ্রিত করব। মিশ্রিত করার পরে তারপর আমরা সেটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করব। আমি দেখাই দেবো কিভাবে করবা। আর ঘ নম্বরে আছে উদ্দীপকের পাত্রদ্বয় দ্রবণকে এ পাত্র আর বি পাত্রের দ্রবণকে যদি আমরা মিশ্রিত করি, মিশ্রিত করার ফলে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা এবং পরিমাণ কত হবে সেটা আমাদের মেজার করতে হবে, পরিমাপ করতে হবে। প্রথমে আমরা আসল প্রশ্নগুলোর অ্যান্সার দেখি। দর্শকায়ন কি, একটু খেয়াল করে শোনো। আমি গত ক্লাসে বলছি, আবারও বলি, দর্শকায়নের অ্যান্সার লিখবা কি, যে আয়ন জারণ বা বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণে ব্যবহার করা হয় তাকে বলা হয় দর্শকায়ন। জারণও ঘটবে না, বিজারণও ঘটবে না, এসকল আয়নে কিন্তু সমতাকরণ আমরা ব্যবহার করব। এবার আসো, জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে ব্যাখ্যা করো। এটা প্রথমে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে। মনে করো আয়রনের দুইটা রূপভেদ আছে, একটা আছে ফেরাস আয়ন, একটা ফেরিক আয়ন। আয়রন 2+ আয়ন, এটাকে বলা আছে ফেরাস আয়ন, যখন এর যোজনী 2। এই ফেরাস আয়ন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে ফেরিক আয়নে পরিণত হয়। আর এই ফেরিক আয়ন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ফেরাস আয়নে পরিণত হয়। তোমরা জানো যে ইলেকট্রন ত্যাগ মানে জারণ বিক্রিয়া, এবং ইলেকট্রন যখনই ত্যাগ করে তখন ধনাত্মক আধানের পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়। আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন যখন গ্রহণ করে তখন আধানের পরিমাণ হ্রাস পায়। তাহলে এখানে ফেরাস আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়েছে, আধানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া। আর এটাকে বলতে পারি বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো, এখানে আয়রন হচ্ছে মূল যৌগ ছিল আমাদের আয়রন। আয়রনের একই সাথে কি হলো, জারণ হলো এবং বিজারণ হলো, অর্থাৎ জারণ এবং বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে। তাহলে তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবা যে আয়রন যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন ফেরাস আয়নে পরিণত হয়, এখানে জারণ বিক্রিয়া হয়। ফেরিক আয়ন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে পরিণত হয় তখন বিজারণ বিক্রিয়া হয়। অর্থাৎ আমরা বলতে পারি জারণ এবং বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে। এটাকে আর একটু জারণ বিজারণ বিক্রিয়াকে একই সাথে করে লিখে দিই, 2+ Ap3+, এখানে ইলেকট্রন বাদ যাচ্ছে, তাহলে Ap3+ Ap2+। ওকে, এটা আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার আসো গ নম্বরে কি বলা হচ্ছে। গ নম্বরে বলা হচ্ছে যে উদ্দীপকের এ ও বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করার ফলে অম্লীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে
আমরা সমতাকরণ শিখব। সমতাকরণ আমরা সবাই পারি। তারপর আরেকটু দেখি এখানে কি আছে, অক্সালিক অ্যাসিড। প্রথমে আমরা কি করব, অক্সালিক অ্যাসিডটাকে ভেঙে লিখব। ভেঙে লিখলে কি হয়, প্রোটন প্লাস C2O4 2 মাইনাস, এখানে প্রোটন আছে দুইটা, আর পটাশিয়াম ডাইক্রোমেট, এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে পটাশিয়াম আয়ন প্লাস, এতটুকু আমরা শিখছি জারণ বিজারণের সমতাকরণ থেকে। এখন এখানে এই হাইড্রোজেন এবং পটাশিয়াম এই দুইটা হচ্ছে দর্শক আয়ন, এই দুটো আমরা সমতাকরণে ব্যবহার করবো, জারণ হবে না, বিজারণ হবে না। তাহলে আমরা জানি যে অক্সালিক অ্যাসিডের সবসময় কি হয়, অক্সালিক অ্যাসিডের জারণ হয় আর পটাশিয়াম ডাইক্রোমেটের হয় বিজারণ। তাহলে আমরা এটাকে জারণ বিজারণ দিয়ে একটু লিখি। C2O4 2 মাইনাস, এই দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে তৈরি হয় দুই অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা আমার 1 নং সমীকরণ। এটা হলো জারণ অর্ধবিক্রিয়া। বুঝতে পারছো সবাই? অক্সালিক অ্যাসিড দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুই অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এটা আমাদের জানা যে অক্সালিক অ্যাসিডে সবসময় জারণ বিক্রিয়া হয় এবং সে সবসময় কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুই অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। আর ক্রোমিয়াম আয়ন Cr2O7 2 মাইনাস, এই ক্রোমিয়াম আয়ন সবসময় কি করে, 6টা ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3 প্লাস আয়ন পরিণত হয়। এখানে ক্রোমিয়াম আছে দুইটা, তাহলে এটাকে আমরা কত দেব, 2। আর আমি বলছিলাম যে এখানে যে কয়টা অক্সিজেন থাকবে সেই কয় অণু কি তৈরি হবে, পানি। তাহলে 7 অণু পানি তৈরি হবে। তাহলে 7টা অক্সিজেন হলো, এই পাশে 7 দুগুণে 14, 14টা হাইড্রোজেন বেশি হলো, সেই 14টা প্রোটন আমরা এই পাশে যোগ করব। এটা আমাদের সমতাকরণের নিয়ম। এবার আমরা কি করব, এটাকে 2 নং সমীকরণ দিলাম। এটা হচ্ছে আমার বিজারণ অর্ধবিক্রিয়া, কারণ এখানে ইলেকট্রনের কি হচ্ছে, ইলেকট্রন সে গ্রহণ করছে। এখন আমরা সমতাকরণের নিয়ম কি, এই 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা ইলেকট্রনের সমতাকরণ করব। দেখো 1 নং সমীকরণে ইলেকট্রন আছে দুইটা, 2 নং সমীকরণে 6টা। তাহলে 1 নং সমীকরণকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে ইলেকট্রন 6টা, এখানে 6টা, তাহলে 1 আর 2 আমরা যোগ করতে পারি। সেটাই করব। আমি উপরে লেখাগুলো একটু লিখে দিই, না হলে তো লেখাগুলো করা যাবে না। প্রশ্নগুলো তো সবাই দেখছো। এবার আমরা কি করব, 1 নং সমীকরণকে গুণ করব 3 দ্বারা এবং 1 ও 2 যোগ করে পাই। এবার গুণ করো, এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 3 অণু C2O4 2 মাইনাস মাইনাস 6টা ইলেকট্রন এর পাশে থাকে 3 দুগুণে 6 অণু কার্বন ডাই অক্সাইড। আর এটা এক যা থাকবে সেটাই বলবে, Cr2O7 2 মাইনাস প্লাস 6টা ইলেকট্রন প্লাস 14টা প্রোটন সমান সমান 2 অণু ক্রোমিয়াম 3 প্লাস আয়ন প্লাস 7 অণু পানি। ঠিক আছে? এবার আমরা এটাকে কি করব, যোগ করব। এটা মুছে দিলাম। যদি যোগ করি ইলেকট্রন ইলেকট্রন বাদ হচ্ছে, তাহলে থাকছে কি 3 অণু C2O4 2 মাইনাস প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14টা প্রোটন ইকুয়াল টু 6 অণু কার্বন ডাই অক্সাইড 2 অণু ক্রোমিয়াম 3 প্লাস 7 অণু পানি। অর্থাৎ দুইটা সমীকরণকে আমরা গুণ করে যোগ করে দিলাম। এখন আমাদের কাজ কি, সমতাকরণের নিয়ম অনুযায়ী আমরা এখন কি করব, দর্শক আয়ন যোগ করব। আমাদের দর্শক আয়ন কি ছিল বলো তো? দর্শক আয়ন ছিল হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন, এই দুইটা ছিল আমাদের দর্শক আয়ন। আর মিডিয়াম হচ্ছে অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম মানে আমরা যোগ করব কি, সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে অক্সালিক অ্যাসিডের সাথে কোন দর্শক আয়ন যোগ হবে, হাইড্রোজেন প্রোটনটা যোগ হবে, কারণ অক্সালিক অ্যাসিডে সবসময় প্রোটন দান করে। তাহলে 3 অণু H2C2O4 প্লাস পটাশিয়াম নাইট্রোমেট K2Cr2O7 ক্রোমিয়াম আয়নের সাথে পটাশিয়াম অক্সালিক অ্যাসিড। আর এখানে আমি বলছিলাম যে যে কয়টা প্রোটন থাকবে
সেই কয়টার অর্ধেক সংখ্যক আমাদের অ্যাসিড যোগ হবে। এখানে 14টা প্রোটন আছে, তাহলে 7 অণু কি হবে সালফিউরিক অ্যাসিড। এটা মনে রাখবা, যেখানে যে কয়টা প্রোটন থাকবে তার অর্ধেক সংখ্যক আমাদের অ্যাসিড হবে। তাহলে এখানে কি হবে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 2 অণু। এখানে দেখো ক্রোমিয়াম 3+ আয়ন আছে, তাহলে ক্রোমিয়ামের সাথে দর্শক আয়ন হাইড্রোজেন পটাশিয়াম দুইটার একটাও হয় না, কারণ এটাও পজিটিভ আয়ন, এটাও পজিটিভ আয়ন, এটাও পজিটিভ আয়ন। তাহলে ক্রোমিয়াম কার সাথে যৌগ গঠন করতে পারে? ক্রোমিয়াম একমাত্র এই সালফেটের সাথে যৌগ গঠন করে, কারণ সালফেট হচ্ছে ঋণাত্মক। তাহলে এখানে হবে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3, ক্রোমিয়ামের যোজনী 3 আর সালফেটের যোজনী 2 প্লাস 7 অণু পানি। এখন দেখো আমরা যেহেতু সমতাকরণ শিখতেছি, তাহলে আমাদের রিঅ্যাকট্যান্টে অর্থাৎ বিক্রিয়কে যে যৌগগুলো থাকবে উৎপাদেয় সেই যৌগগুলো উৎপন্ন হতে হবে। এখানে দেখো অক্সালিক অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, ক্রোমিয়েট থেকে ক্রোমিয়াম সালফেট তৈরি হয়েছে, তারপরে অ্যাসিড আছে এজন্য পানি তৈরি হয়েছে। কিন্তু এখানে পটাশিয়াম আছে, পটাশিয়ামের কোনো যৌগ তৈরি হয় না, তাহলে এক্সট্রা একটা যৌগ তৈরি হবে কি পটাশিয়াম সালফেট। পটাশিয়ামের সাথে অবশ্যই সালফেট যোগ হবে, কারণ পটাশিয়াম ধনাত্মক আর সালফেট ঋণাত্মক, তাহলে পটাশিয়াম সালফেট। এটাই আমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। এতটুকু লিখলে তোমার গ নম্বরের অ্যান্সারটা ফুলফিল হবে। এবার আসো আমরা ঘ নম্বর অ্যান্সার করব। ঘ নম্বরে দেওয়া ছিল যে এ পাত্র এবং বি পাত্রে দ্রবণ মিশ্রিত করলে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা এবং কি নির্ণয় করব? ঘনমাত্রা এবং পরিমাণ নির্ণয় করব। তো তোমরা জানো যে ঘনমাত্রা নির্ণয় করতে হলে একটা মোল সংখ্যার ব্যাপার আছে। এখানে আমরা এই গ নম্বরের এতটুকু পর্যন্ত ঘ নম্বর আবার করব, করে তারপর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে দেখতে পাচ্ছি যে 3 মোল H2। আমি আবার বলছি যে ঘ নম্বরেও এই জিনিসটুকু লিখবা, লেখার পরে তারপরে অঙ্ক করবা। কি দেখতে পাচ্ছি এখানে 3 মোল অক্সালিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু কয় মোল পটাশিয়াম ডাইক্রোমেট? 1 মোল K2Cr2O7, অর্থাৎ 3 মোল অক্সালিক অ্যাসিড দ্বারা 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট জারিত বা বিজারিত হয়। তাহলে এটা যদি আমরা পারি, তাহলে আমরা সূত্র জানি না, আমরা যদি অক্সালিক অ্যাসিডের আয়তন ঘনমাত্রা ইকুয়াল টু হবে কি পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন গুণ ঘনমাত্রা, আর অক্সালিক অ্যাসিডের যে মোল সংখ্যা সেই মোল সংখ্যা গুণ হবে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে, আর পটাশিয়াম ডাইক্রোমেটের যে মোল সংখ্যা সেটা গুণ হবে অক্সালিক অ্যাসিডের সাথে। এটা আমাদের অঙ্ক করার জন্য সূত্র আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে এখান থেকে আমরা ঘ নম্বরের আনসার, এটা হলো আমাদের ঘ নম্বরের জন্য আমরা তাহলে কি সূত্র লিখব? ঘ নম্বরের জন্য লিখবা, আমরা জানি এই অক্সালিক অ্যাসিডের আয়তন H2C2O4 গুণ হচ্ছে S হচ্ছে ঘনমাত্রা H2C2O4 ইকুয়াল টু কি হবে পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন K2Cr2O7 গুণ হলো এর ঘনমাত্রা K2Cr2O7। আর কি বললাম? অক্সালিক অ্যাসিডের মোল সংখ্যা গুণ হবে এর পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে, পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা গুণ হবে অক্সালিক অ্যাসিডের সাথে। আমি গতদিন তোমাদের এটা ভালো করে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে এখানে অক্সালিক অ্যাসিড আছে 3 মোল, এটাকে আমরা গুণ করব এর সঙ্গে, দিয়ে দিই, আর এর সঙ্গে গুণ করব 1। ঠিক আছে, এটা আমাদের সূত্র। এবার আমরা অঙ্ক থেকে দেখি কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে বিয়োগ অক্সালিক অ্যাসিডের আয়তন H2C2O4। অক্সালিক অ্যাসিডের আয়তন দেওয়া আছে 25 ml, অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার, আর হলো পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন দেওয়া আছে কত 20 ml। পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন দেওয়া আছে 20 ml, আর পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা আমাদের বের করতে হবে, যেটা তোমাদের অঙ্কে চাওয়া হয়েছিল। তাহলে এটা আমরা বের করব কি, এটা এই ঘনমাত্রাটা। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। S of K
K2 Cr2 O7 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি B of H2 C2 O4 গুণ হচ্ছে S of H2 C2O4 ভাগ হচ্ছে 3 into B of K2 Cr2 O7। ওকে, এবার আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো যদি বসিয়ে দিই তাহলে 25 গুণ হচ্ছে 0.5 ভাগ হচ্ছে 3 গুণ হলো 20। এই মানগুলো আমরা বসাই দিলাম। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান হয় 0.20 এত মোলার। এটা আমাদের একটা অংশ হলো যে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা আমরা পাইলাম কত 0.20 মোলার। এবার বলছে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ নির্ণয় করতে বলছে। পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ যদি আমরা নির্ণয় করি, আমি এটা মুছে দিই, তাহলে আমরা আবার জানি কি আমরা আরেকটা সূত্র জানি না যে ঘনমাত্রা S = W গুণ 1000 ভাগ M গুণ B। এখানে S হচ্ছে ঘনমাত্রা, W হচ্ছে যে কোনো একটা যৌগের নিজস্ব ওয়েট, M হচ্ছে তার মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ভর, আর B হচ্ছে ওর আয়তন, আর 1000 হচ্ছে আমাদের সূত্রে অর্থাৎ মিলিলিটারে যদি আমরা কোনো জিনিস আয়তনটাকে যদি মিলিলিটারে নিই তখন হচ্ছে 1000 গুণ হয়, আর যদি লিটারে নিই তখন 1 গুণ হয়। তাহলে এই সূত্রে আমরা এখন এই মানটা বের করবো। আমাদের বের করতে হবে কি এই ডাব্লিউটা তোমাদের বের করতে বলছে ওয়েট। তাহলে আমি এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই। ডাব্লিউ ইকুয়াল টু এস গুণ এম গুণ ভি ভাগ হচ্ছে 1000। তাহলে এখানে আমরা এস পাইলাম কত, আমি এখানে মুছে দিই একটু এটা। এস পাইছি কত বলো তো, এস পাইছি 0.02 মোলার, 0.20 মোলার, তাই তো? এত মোলার পাইছি হচ্ছে ঘনমাত্রা। এবার আসো বি, বি কত দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেটে 20 ml, 20 ml। এম আণবিক ভর, আণবিক ভর কিভাবে বের করতে হয়, প্রত্যেকটা কে গুণ করে তারপরে। তাহলে পটাশিয়ামের আমরা কত জানি 39 গুণ হবে 2 প্লাস ক্রোমিয়ামের হচ্ছে 52 গুণ হবে 2 প্লাস অক্সিজেনের 16 তার সাথে গুণ হবে হলো 7টা অক্সিজেন আছে 7। তাহলে এটা যদি আমরা করি তার মান হয় 294। এবার আমরা বের করব ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু 40। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? এবার মানগুলো আমরা বসিয়ে দিই। 0.20 গুণ 294 গুণ 20 ভাগ হলো 1000। এটা যদি করি তাহলে মান হচ্ছে 1.176 এত গ্রাম। এটাই আমাদের ফাইনালি চাপ ছিল যে এ এবং বি পাত্রের দ্রবণকে যদি আমরা মিশ্রিত করি তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা কত হবে এবং ভর পরিমাণ কত হবে। এটা হলো পরিমাণ, আর ঘনমাত্রা আমরা বের করছি 0.020 মোলার। এটাই आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। আর এভাবে করে তোমাদের পরীক্ষাতে আসবে বা পরীক্ষাতে आंसर করতে হবে। এবার আমি একটা হোমওয়ার্ক দিই, এর এইভাবে করে একটা হোমওয়ার্ক দিই, জাস্ট একটু চেঞ্জ করে দিই। মনে করো এ আর বি দুটো পাত্র আছে, এখানে 30 ml 0.1 মোলার হাইড্রোজেন সালফাইড দ্রবণ রাখা আছে। আর আমার বি নাম্বার যে পাত্র, বি নাম্বার পাত্রে 25 ml KMl O4 পটাশিয়াম পারমাণবিক দ্রবণ দেওয়া আছে। তাহলে এর থেকে আমরা অ্যানসার করব। এবার প্রশ্নগুলো একটু সেট করে দিই, বাসাতে চেষ্টা করব। মনে করো ক নম্বরে দিলাম প্রমাণ দ্রবণ কি। পটাশিয়াম ডাইক্রোমেটকে কেন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। 2 নম্বর, গ নম্বরের आंसर হচ্ছে উদ্দীপকের এ ও বি
পাত্রে দ্রবণ মিশ্রিত করে অম্লীয় মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। এটা আমার গ। আর ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের পাত্রদ্বয়ের দ্রবণকে মিশ্রিত করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা এবং পরিমাণ কত হবে। আমি যে উদ্দীপকটা তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি, যদি ওটা করো ইনশাআল্লাহ এটাও পারবে। ওটা একটু মনোযোগ সহকারে দেখো আর বাসায় সবাই একটু চেষ্টা করো এটা। আর যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে মেসেঞ্জারে বা ইনবক্স করে একটু দিও, তাহলে আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব, বা নেক্সট ক্লাসে আমি এটা আবার দেখিয়ে দেবো। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, চেষ্টা করো, অবশ্যই পারবে। আর এইভাবে করে আমাদের জার্নাল অঙ্কগুলো আসবে পরীক্ষাতে, প্রশ্ন এভাবে সেট হবে। সবাই একটু চেষ্টা করো, ভালো করে পড়ো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।